তাহলে এতক্ষণ আমরা অ্যাবজর্পশনের প্রসেসগুলো ভালোভাবে দেখলাম। এবার আমরা দেখব এই অ্যাবজর্পশনে কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের হেল্প করে এবং কোন কোন ফ্যাক্টরগুলো এই অ্যাবজর্পশনকে বাধা দেয়। এই ফ্যাক্টরগুলো আমরা ভালোভাবে এবার দেখব। তাহলে এর মধ্যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো ড্রাগের সাথে সম্পর্কিত, ঠিক আছে? মানে ড্রাগের সাইজ, শেপ, আয়োনাইজেশন রেট কেমন, লিপিড সলিউবিলিটি, ওয়াটার সলিউবল, এইগুলো এইসব ফ্যাক্টরগুলো মানে ড্রাগের সাথে সম্পর্কিত। আবার কিছু ফ্যাক্টর আছে যে অ্যাবজর্পটিভ মিডিয়ার সাথে সম্পর্কিত। তো যে মিডিয়ায় ড্রাগটা অ্যাবজর্পশন হবে, ধরো কিছু ড্রাগ স্টোমাকে অ্যাবজর্ব হয়, সেই স্টোমাকের পিএইচের সাথে ড্রাগের পিএইচটা কন্ট্রাডিক্ট কিনা, এর কারণে অ্যাবজর্পশন রেট কম বেশি হতে পারে, কিংবা কিছু ড্রাগ আছে ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়। এগুলো আসলে আমরা এখন দেখব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ভাগ করে নিই যে আমাদের ফ্যাক্টরসগুলো কীরকম হবে। তাহলে প্রথমে হলো আমাদের ফ্যাক্টরস, মডিফাইং ড্রাগ অ্যাবজর্পশন। ড্রাগ অ্যাবজর্পশন, ঠিক আছে? এর মধ্যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের ড্রাগের সাথে সম্পর্কিত, ঠিক আছে? কিছু ফ্যাক্টর আছে যেগুলো ড্রাগের সাথে সম্পর্কিত। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে ফ্যাক্টরস রিলেটেড টু দ্য ড্রাগ সেলফ, ঠিক আছে? ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ সেলফ, এই ড্রাগের সাথে সম্পর্কিত। এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে? প্রথম ফ্যাক্টর হলো আমরা কোন রুটে ড্রাগটা আমাদের শরীরে দিচ্ছি সেটার উপর, ঠিক আছে? তাহলে প্রথমে হবে আমাদের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তোমরা এখানে প্রত্যেকটা ফ্যাক্টর যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই কনসেপ্ট দিয়ে কিন্তু তোমরা ফার্মাকোডাইনামিক্স, মানে ফার্মাকোকাইনেটিক্সের যতগুলো সাব ব্রাঞ্চ আছে এবং ফার্মাকোডাইনামিক্স, এগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? এই ফ্যাক্টরগুলো ভালোভাবে বলবে। তাহলে প্রথমে আসি আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে খেয়াল করো আমাদের কি কি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমরা জানি যে আমাদের ওরাল আছে, সাবকিউটেনিয়াস, ইন্টারমাসকুলার, ইন্টারভেনাস আছে, তাই না? তাহলে এর মধ্যে আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখেছি যে একটা রুটের বায়োঅ্যাবিলিটি 100%, ঠিক আছে? বায়ো অ্যাভেলেবিলিটি 100%। বায়ো অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে তুমি যতটুকু ড্রাগ তোমার শরীরে দিবা কোনো রকম অপচয় ছাড়া ততটুকু ড্রাগই তোমার অ্যাবজর্ব হবে, ঠিক আছে? ততটুকু ড্রাগই তোমার অ্যাবজর্ব হবে। এরকম রুট কোনটা ছিল? আমরা দেখছি যে এরকম রুট ছিল একটাই, সেটা হলো ইন্ট্রাভেনাস রুট। ইন্ট্রাভেনাস রুটের বায়ো অ্যাভেলেবিলিটি 100%, এটা যেন সবার মাথায় থাকে, ঠিক আছে? ম্যাডামরা এটা খুবই জিজ্ঞেস করে যে বায়ো অ্যাভেলেবিলিটি 100% এরকম একটা রুটের নাম বলো, ঠিক আছে? 100% বায়ো অ্যাভেলেবিলিটি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোন রুটটা হবে দেখো। এরপরে আমাদের ইন্টারমাসকুলার রুটে অ্যাবজর্পশন সবচেয়ে ভালো হয়, এটাও আমাদের প্রায় 90 to 80% বায়োবিলিটি থাকে। তারপরে সাবকিউটেনিয়াস রুট এবং সবার শেষে ওরাল রুট। ওরাল রুটের বায়োবিলিটি সবচেয়ে কম, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, ঠিক আছে? যেমন ফার্স্ট পাস, হেপাটিক মেটাবলিজম ওরাল রুটে খুবই বেশি হয়, ঠিক আছে? এছাড়া আদার্স কিছু ফ্যাক্টর আছে। তাহলে আমাদের এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোনো একটা ড্রাগ ইন্টারভেনাসলি দিই তাহলে এটা কোনো রকম অপচয় ছাড়া ডিরেক্টলি 100%ই আমাদের অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে রুট কোনটা? ইন্টারমাসকুলার, দেন সাবকিউটেনিয়াস এবং ওরাল রুট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের সেকেন্ড যে ফ্যাক্টরটা, সেটা ছিল ডোজেস ফর্মুলেশন। ডোজেস, একটা ড্রাগের ডোজেস ফর্মুলেশনটা কেমন এটার উপর আমাদের অ্যাবজর্পশনটা ডিপেন্ড করে। ফর্মুলেশন, ঠিক আছে? ডোজেস ফর্মুলেশন। এখন দেখো আমরা কি কি ডোজেস পড়ছিলাম, এবার আমরা একটু দেখি। প্রথমে আমরা পড়ছিলাম আমাদের একটা ড্রাগ দেওয়া যেতে পারে তোমার সিরাপ আকারে দিতে পারি আমরা, ঠিক আছে? সিরাপ আকারে দিতে পারি, ক্যাপসুল আকারে দিতে পারি, এবং ট্যাবলেট হিসাবেও আমরা ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেট করতে পারি, ট্যাবলেট, ঠিক আছে? এখন দেখো আমরা যদি একটা ড্রাগ সিরাপ হিসাবে দিই তাহলে সেই ড্রাগটার কি হবে? সেই ড্রাগটা কিন্তু আমাদের অলরেডি একটা লিকুইড ফর্মে আছে, ঠিক আছে? অলরেডি একটা লিকুইড ফর্মে আছে, অর্থাৎ এর আমাদের কোনো মডিফিকেশনের দরকার নেই, এ কিন্তু ডিরেক্টলি অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে? কোনো ধরনের মডিফিকেশনে আমাদের দরকার নেই এটাই সিরাপের ক্ষেত্রে। তাহলে ডিরেক্টলি অ্যাবজর্ব,
এখন যদি আমরা ড্রাগ ক্যাপসুল আকার দিই, ক্যাপসুলটা কি সলিড হিসেবে থাকে, তাই না? সলিড হিসেবে থাকে, ছোট ছোট টুকরো টুকরো দানা দানায় থাকে। আমরা জানি একটা ক্যাপসুলের ভিতরে ড্রাগগুলো ছোট ছোট দানা দানা হিসেবে, গোল গোল দানা হিসেবে থাকে, এবং সেগুলো আমাদের কি করতে হয়, এটা তো আমাদের অলরেডি দানা হিসেবে আছে, অতএব এর আমাদের কোনো ধরনের ডিসইন্টিগ্রেশন করার দরকার নেই। এটা আমরা কি করব, ফার্স্ট অফ অল এই দানাটাকে আমরা ডিসলিউশন করব, ডিসলিউশন করব। ডিসলিউশন করার পরে একবার ডিসলিউশন হয়ে গেলে দেন হচ্ছে এটা অ্যাবজর্ব হবে, ঠিক আছে? অ্যাবজর্ব। ওকে, ডিসলিউশন করো। এরপর লাস্টলি আমাদের ট্যাবলেট। ট্যাবলেটটা কিন্তু একটা গোটা একটা শক্ত একটা সলিড একটা মানে সলিড একটা মাস আকারে খাওয়া হয়, ঠিক আছে? এই ট্যাবলেটটা প্রথমে আমাদের শরীরে যাওয়ার পর কী হবে, ডিসইন্টিগ্রেশন। দেন হবে কি, এই ডিসইন্টিগ্রেটেড এলিমেন্টগুলো ডিসলিউশন হবে, এবং ডিসলিউশন হওয়ার পরে দেন ফাইনালি অ্যাবজর্ব হবে, ঠিক আছে? এখন তোমরা এই হিসাব করো যে এখানে কোন ড্রাগটা আমাদের সবার প্রথমে অ্যাবজর্ব হবে, ঠিক আছে? কোন ড্রাগটা বেশি অ্যাবজর্ব? অবভিয়াসলি সিরাপটা, কারণ এর কোনো ধরনের মডিফিকেশনের দরকার নেই, সরাসরি এটা ডিরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায়। তারপর কী হবে, ক্যাপসুল, কারণ কি এটার তোমার খাওয়ার পরে জাস্ট ডিসলিউশন হবে এবং তারপর অ্যাবজর্ব হয়ে যাবে। এবং লাস্ট হবে কি ট্যাবলেট, কারণ এটা আমাদের কি কি করতে হবে, এটা আমাদের ফার্স্ট অফ অল তো এটাই আমাদের ডিসইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? ডিসইন্টিগ্রেশন করতে হবে এবং সবার শেষে সলিউশন করতে হবে, এন্ড দেন আমাদের এই ড্রাগটা অ্যাবজর্ব হবে, ঠিক আছে? তার মানে বড় লম্বা একটা প্রসেস, অতএব এটা কিন্তু অ্যাবজর্পশনের টাইমটা অনেক বেশি হবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ডোজেস ফর্মুলেশন। আমরা যদি একটা ড্রাগ সিরাপ আকারে দিই তাহলে এটা আমাদের অনেক দ্রুত অ্যাবজর্ব হবে, দেন আমাদের ক্যাপসুল হিসেবে দিলে তার চাইতে সিরাপের চাইতে একটু টাইম লাগবে অ্যাবজর্ব হতে, অ্যান্ড দেন ট্যাবলেট হিসেবে দিলে কিন্তু বেশ ভালোই টাইম লাগে অ্যাবজর্ব হতে। ওকে, আশা করি এটা তোমরা ভালো মতো বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসো আমরা আমাদের থার্ড যে ফ্যাক্টরটা সেটা দেখি। আচ্ছা, 3 নম্বর ফ্যাক্টর। 3 নম্বর ফ্যাক্টর কি, কেমিক্যাল নেচার। একটা ড্রাগের কেমিক্যাল নেচার কীরকম, কেমিক্যাল নেচার। কেমিক্যাল নেচার দেখো, কেমিক্যাল নেচার কি, একটা ড্রাগ তোমার প্রোটিন হইতে পারে, একটা ড্রাগ তোমার কার্বোহাইড্রেট হতে পারে, অর্থাৎ পলিস্যাকারাইড বা মিউকোপলিস্যাকারাইড হতে পারে। তাহলে এইসব ড্রাগ যদি হয়, মানে এরকম যদি কেমিক্যাল নেচার থাকে, তাহলে দেখো প্রোটিনগুলো কি হয়, আমরা যখন খাই তখন কিন্তু আমাদের যখন স্টোমাক দিয়ে পাস করবে, তাই না? স্টোমাকে গ্যাস্ট্রিক জুস থাকে, প্রোটিওলাইটিক এনজাইম থাকে, সেই স্টোমাকের গ্যাস্ট্রিক জুস প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে কিন্তু তো এটা মোটামুটি ভেঙে যাবে, ঠিক আছে? এটা ভেঙে যাবে, এটা একটা নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। ডিস্ট্রয় হওয়ার পরে কিন্তু এটার তোমার বায়োবিলিটি খুবই কমে যায় এবং এর অ্যাবজর্পশনও কিন্তু কম হয়, ঠিক আছে? আবার একটা ড্রাগ যদি কার্বোহাইড্রেট হয় তখন কি হবে, এটা যখন আমাদের ইন্টেস্টাইন দিয়ে পাস করবে তখন এটা যে আমাদের আছে অ্যামাইলেজ এনজাইম আছে, অ্যামাইলেজ এনজাইম দ্বারা এটা ভেঙে যাবে, তাই না? এটা যদি ভেঙে যায় তখন কিন্তু এর অ্যাভেলেবিলিটি কমে যাবে এবং ড্রাগটা কম অ্যাবজর্ব হবে। ওকে, তো এরকম কেমিক্যাল নেচারের উপর এগুলো ডিপেন্ড করে। তাহলে আমরা বলতে পারি, ধরো আমাদের একটা প্রোটিন ড্রাগ, ঠিক আছে? একটা প্রোটিন ড্রাগের যদি এক্সাম্পল আমরা মনে রাখতে চাই, ধরো প্রোটিন ড্রাগের একটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হলো ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিন কিন্তু একটা প্রোটিন ড্রাগ। এই ইনসুলিনটা কি হয়, ইনসুলিন it is digested by gastric juice and proteolytic enzyme। এনজাইম, এখন এই গ্যাস্ট্রিক জুস যদি দিয়ে যদি অ্যাবজর্ব হয়ে যায় তখন এটা কি হবে, এটার খুব ভেরি পুয়ার অ্যাবজর্পশন, হবে এটা, ঠিক আছে? এরকম কেমিক্যাল। তেমনি আমাদের কার্বোহাইড্রেটের একটা ড্রাগের যদি এক্সাম্পল বলা হয় তাহলে সেটা হলো আমাদের হেপারিন, ঠিক আছে? হেপারিন এটা মিউকো পলিস্যাকারাইড। আচ্ছা, এরপর আসে আমাদের ফোর্থ যে ফ্যাক্টরটা, দ্যাট ইজ মলিকুলার ওয়েট অ্যান্ড সাইজ, ঠিক আছে? মলিকুলার ওয়েট অ্যান্ড সাইজ। এই মলিকুলার ওয়েট অ্যান্ড সাইজ এটা তোমরা আসলে বুঝতেই পারছো, যেগুলো সাইজটা ছোট হবে সেগুলো বেশি অ্যাবজর্ব হবে, কিংবা মলিকুলার ওয়েট যেগুলো কম হবে সেগুলো কিন্তু বেশি অ্যাবজর্ব হয়, এবং বেশি হলে যত বড় হবে ড্রাগ তত অ্যাবজর্পশনটা কম হয়, ঠিক আছে? তাহলে এটা তোমরা এইভাবে লিখবা যে স্মলার সাইজ
সাইজ অ্যান্ড মলিকুলার ওয়েট ইকুয়াল টু মোর অ্যাবজর্পশন। মোর অ্যাবজর্পশন, তাহলে এর ভাইস ভার্সা হবে, যদি লার্জার সাইজ অ্যান্ড মলিকুলার ওয়েট হয় তাহলে লেস অ্যাবজর্পশন হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আসো যে 5 নাম্বার যে ফ্যাক্টরটা, সেটা কি, লিপিড সলিবিলিটি। খুবই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে, সলিউবিলিটি। লিপিড সলিবিলিটি, আচ্ছা লিপিড সলিবিলিটি কি দেখো, লিপিড সলিবিলিটি তোমাদের ভালো মতো একটু বুঝতে হবে। আমাদের যে ড্রাগটা আমরা অ্যাবজর্পশনের প্রসেসের সময় পড়ছিলাম, যে ড্রাগটা আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে হয়, তাই না? অ্যাবজর্পশন হওয়ার জন্য বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে হয়। এখন এই বায়োলজিক্যাল মেমব্রেন আমাদের কি দিয়ে তৈরি? বায়োলজিক্যাল মেমব্রেন কি দিয়ে তৈরি? বায়োলজিক্যাল মেমব্রেন কিন্তু একটা লিপিড বাইলেয়ার, তাই না? লিপিড বাইলেয়ার, তার মানে কোনো ড্রাগ যদি এই লিপিডে সলিউবল হয় তাহলে সেই ড্রাগটা কিন্তু অনেক দ্রুত এই মেমব্রেনকে ক্রস করতে পারবে, ঠিক আছে। তার মানে আমাদের লিপিড সলিউবল ড্রাগগুলো বেশি খুব দ্রুত আমাদের লিপিড বাইলেয়ারকে ক্রস করতে পারবে, অ্যাবজর্পশন হবে। তার মানে আমাদের লিপিড বাইলেয়ার, লিপিড সলিউবল ড্রাগগুলোই কিন্তু মেইনলি অ্যাবজর্ব হয়। অন্যদিকে ওয়াটার সলিউবল যে ড্রাগ আছে, সেই ওয়াটার সলিউবল ড্রাগ কিন্তু তোমার এই লিপিড বাইলেয়ারের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না। কখনো দেখছো ওয়াটারের কোনো কিছু কখনো লিপিডের ভিতর দিয়ে ক্রস করতে পারে, বা লিপিডের সাথে কোনো ধরনের এদের সম্পর্ক আছে? নেই কিন্তু, ঠিক আছে। অর্থাৎ লিপিড সলিউবল ড্রাগগুলো এই লিপিড বাইলেয়ার যত আমাদের সেল মেমব্রেনকে ক্রস করতে পারে, তাই এই লিপিড সলিউবল ড্রাগগুলো আমাদের অ্যাবজর্ব হবে। অন্যথায় এই যে ওয়াটার সলিউবলগুলো কিন্তু অ্যাবজর্ব হবে না। তার মানে যে ড্রাগের লিপিড সলিউবিলিটি যত বেশি, সেই ড্রাগ কিন্তু অ্যাবজর্পশনও বেশি হবে। ওকে, তাহলে এটা এইভাবে তোমরা আইডেন্টিফাই করবা যে মোর লিপিড সলিউবিলিটি ইকুয়াল টু মোর অ্যাবজর্পশন, ঠিক আছে। আচ্ছা, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপর 6 নম্বরে আমি যে পয়েন্টটাকে বলবো, এটার জন্য আমার একটু বড় জায়গা লাগবে। ধরো এটার মধ্যে 6 নম্বর ফ্যাক্টর, 6 নম্বর ফ্যাক্টর কি, ডিগ্রি অফ আয়োনাইজেশন। ডিগ্রি অফ আয়োনাইজেশনটা কিন্তু তোমার এই ইসের সাথে সম্পর্কিত, লিপিড সলিউবলের সাথে সম্পর্কিত। ডিগ্রি অফ আয়োনাইজেশন, ডিগ্রি অফ আয়োনাইজেশন। ওকে, দেখো এবার ডিগ্রি অফ আয়োনাইজেশনটা খেয়াল করো ভালো মতো। ডিগ্রি অফ আয়োনাইজেশনটা কি? আয়োনাইজেশন কখন হয়? যখন আমাদের একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ একসাথে যুক্ত হয়, তখনই কিন্তু এটা আয়োনাইজেশন হয়, ঠিক আছে। আয়োনাইজেশনের একদম যদি সিম্পলেস্ট ডেফিনিশন আমরা দাঁড় করি, তাহলে এরকম আয়োনাইজেশন, তাই না? পজিটিভ নেগেটিভ চার্জ বা দুইটা ভিন্ন ধর্মী পদার্থ, ঠিক আছে। এখন মনে করো একটা অ্যাসিডে পজিটিভ চার্জ আর একটা বেজে কি হয়, নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে। তার মানে অ্যাসিড আর বেস যদি তোমার এক জায়গায় আসে, তাহলে সেই জায়গায় তোমার আয়োনাইজেশন হওয়ার একটা চান্স থাকে, তাই না? এখন এই আয়োনাইজেশন হয় কোথায়? আয়োনাইজেশন হয় যেগুলো আয়োনাইজেশন, ধরো এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ যদি একসাথে হয়, তাহলে সেগুলো আমরা জানি যেসব পদার্থে পজিটিভ নেগেটিভ চার্জ একসাথে হয়, সেগুলো আমাদের ওয়াটারের সাথে খুব ভালো সলিউবলি, মানে সলিউবিলিটি, ওয়াটারের সলিউবিলিটি অনেক বেশি, তাই না? যেগুলো আয়োনাইজড পার্টিকেলগুলোর ওয়াটার সলিউবিলিটি অনেক বেশি, ঠিক আছে। যেমন আমরা লবণের কথা চিন্তা করি, লবণে কি থাকে? লবণে সোডিয়াম এবং ক্লোরাইড, তাই না? একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ। তার মানে এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু ওয়াটার সলিউবল, প্রচুর ওয়াটার সলিউবল, কারণ কি এর পজিটিভ নেগেটিভ চার্জ আছে অনেক, ঠিক আছে, ওয়াটার সলিউবল। তার মানে তোমরা এটুকু বুঝতে পারছো যে আয়োনাইজেশন যার যত বেশি, তার ওয়াটার সলিউবিলিটি তত বেশি। এখন ওয়াটার সলিউবিলিটি যদি বেশি হয়, তাহলে সেই ড্রাগের লিপিড সলিউবিলিটি কম, আর লিপিড সলিউবিলিটি যত কম হবে, ড্রাগের অ্যাবজর্পশন তত কম হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে একটু তোমাদের ব্রিফ করে দিই, জিনিসটা তাহলে সুবিধা হবে। তাহলে আমরা জানি মোর আয়োনাইজেশন, যদি আয়োনাইজেশন বেশি হয় তাহলে হবে কি, ওয়াটার সলিউবিলিটি বেশি হবে। ওয়াটার, তাহলে মোর ওয়াটার সলিউবল, ওয়াটার সলিউবিলিটি যত বেশি হবে তত লেস লিপিড সলিউবল। লেস লিপিড সলিউবল। এখন লিপিড সলিউবল যদি কম হয়, তাহলে তোমার কি হবে? অ্যাবজর্পশন, লেস অ্যাবজর্পশন, কারণ আমরা জানি লিপিড সলিউবিলিটি যার যত বেশি, অ্যাবজর্পশন তত বেশি, ঠিক আছে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এই কনসেপ্টটা দিয়ে কিন্তু সামনে অনেক কিছু আমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা কিছু থাকে, তাহলে যদি লেস আয়োনাইজেশন হয়,
লেস আয়নাইজেশন যদি হয় তাহলে লেস ওয়াটার সলিউবল, তাহলে হবে কি মোর লিপিড সলিউবল। এবং লিপিড সলিউবল যত বেশি হবে তত মোর অ্যাবজর্পশন। মোর অ্যাবজর্পশন। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝছো। আচ্ছা, এবার আসে আমাদের ছোট্ট একটা 7 নাম্বার যেটা, সেটা হলো আমাদের পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ আমি আগেই বলছি, ড্রাগের পার্টিকেল সাইজ যত ছোট হবে ড্রাগটা তত বেশি আমার অ্যাবজর্ব হবে, তাই না? পার্টিকেল সাইজের ক্ষেত্রে আমরা দেখি আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখবা যে আমাদের ক্রিস্টালাইনগুলো বেশি ছোট, ক্রিস্টালাইনগুলো যেহেতু ছোট সেহেতু পার্টিকেলগুলো বেশি ছোট, সেটা এটা বেশি আমাদের অ্যাবজর্ব হবে। তারপর আসে আমাদের কলয়েডাল, ঠিক আছে, কলয়েডগুলো তারপরে, এবং লাস্টে সাসপেনশন, এবং সবার লাস্টে ট্যাবলেট। ঠিক আছে, এই হলো আমাদের পার্টিকেল সাইজের উপর ভিত্তি করে এই সবচেয়ে বেশি আমাদের এদের ক্রিস্টালাইনগুলো হবে, অ্যাবজর্ব হবে। তারপরে আমাদের কলয়েডগুলো আসবে, অ্যান্ড দেন সাসপেনশন আসবে, আর তারপর আমাদের ট্যাবলেটগুলো হবে। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখবো। এবার এই ড্রাগ ফ্যাক্টরের লাস্ট যে ফ্যাক্টরটা সেটা কি, এটা হলো প্রেজেন্স অফ another substance। এই দেখো কিছু মানে ভিটামিন বলো বা কিছু সাবস্টেন্স আছে যেগুলোর উপস্থিতিতে একটা ড্রাগের অ্যাবজর্পশন মানে অনেক সময় ফ্যাসিলিটেটেড হতে পারে, অনেক সময় বাধাগ্রস্ত হতে পারে। ঠিক আছে, এই সাবস্টেন্সগুলো এই অ্যাবজর্পশনের এই মানে অ্যাবজর্পশনটাকে তোর মডিফাই করে বা এফেক্ট করে। ঠিক আছে, অনেক সময় সেটা মানে অ্যাবজর্পশনে হেল্পও করে, আবার অনেক সময় অ্যাবজর্পশনে বার্ডেনও তৈরি করে। ঠিক আছে, যেরকম আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে কী হবে, ধরো টেট্রাসাইক্লিন। আমরা জানি টেট্রাসাইক্লিন একটা হাইলি চিলেটিং এজেন্ট, টেট্রাসাইক্লিন। ঠিক আছে, টেট্রাসাইক্লিনের কি হয়, টেট্রাসাইক্লিন যখন আমাদের দেওয়া হয় তখন এইটার অ্যাবজর্পশন ডিক্রিজ হয়ে যায় ইন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। কি হয় দেখো, টেট্রাসাইক্লিন এই ক্যালসিয়ামের সাথে চিলেশন তৈরি করে। ঠিক আছে, চিলেশন হলো তোমার একটা ফিজিক্যাল প্রসেস। ঠিক আছে, এই ফিজিক্যাল প্রসেসের মধ্যে চিলেশন তৈরি করে। যেমন এই টেট্রাসাইক্লিন আমরা যখন খাই তখন এর খুবই একটা কমন একটা অ্যাডভার্স ইফেক্ট হয়। যেমন বাচ্চাদের 8 বছরের নিচের যদি বাচ্চারা টেট্রাসাইক্লিন খায় বেশি, তখন তাদের কি হয়, দাঁতে ডেন্টাল পিগমেন্টেশন হয়। ঠিক আছে, মানে দাঁতটা ডিসকালার্ড হয়ে যায়, কিংবা তোমার ডেন্টাল হাইপোপ্লেশিয়া হয়ে যায়। ঠিক আছে, ডেন্টাল ক্যারিজ হতে পারে, অনেক ধরনের অসুবিধা হতে পারে। কারণ কি, আমাদের দাঁতে জানি আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই না? এই টেট্রাসাইক্লিনটা দাঁতের এই ক্যালসিয়ামের সাথে চিলেশন তৈরি করে এবং অ্যাবজর্পশনটা এর ডিক্রিজড হয়ে যায়। ঠিক আছে, অ্যাবজর্পশন কমে যায়, এর ফলে ওই টেট্রাসাইক্লিনটা দাঁতে ওইসব ডিজিজ তৈরি করে। ঠিক আছে, ডেন্টাল পিগমেন্টেশন, ডেন্টাল ফ্লোরেশন, ডেন্টাল ক্যারিজ তৈরি করে, ডেন্টাল হাইপোপ্লেশিয়া তৈরি করবে। কিংবা বোনসে জানিয়ে যায় আমাদের প্রচুর পরিমাণের তোমার এই ক্যালসিয়াম থাকে, তাই না? তো অনেক সময় হয় কি, এই টেট্রাসাইক্লিনটা বোনসের ক্যালসিয়ামের সাথে মিলে চিলেশন তৈরি করে, এর ফলে কিন্তু তোমার বোনসের যে গ্রোথটা আছে সেই বোনসের গ্রোথটা বাধাগ্রস্ত হয়। ঠিক আছে, আচ্ছা, তো টেট্রাসাইক্লিন গেল। এবার আয়রনের ক্ষেত্রে আসো। আয়রনের অ্যাবজর্পশন ইনক্রিজ। ঠিক আছে, আয়রনের অ্যাবজর্পশন ইনক্রিজ ইন দ্য প্রেজেন্স অফ ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি থাকলে কিন্তু আয়রনের অ্যাবজর্পশন বাড়ে। ঠিক আছে, এই জন্য অনেক সময় যাদের আয়রন ট্যাবলেট দেওয়া হয় তাদের হচ্ছে তোমার লেবু জাতীয় পদার্থ বেশি খাইতে হয়। মানে ঠিক আছে, টক জাতীয় পদার্থের সাথে যদি খাওয়া হয় তাহলে আসলে এই আয়রনের অ্যাবজর্পশনটা অনেক সময় ভালো হয়। ঠিক আছে, তারপরে আরেকটা এক্সাম্পল তোমরা মনে রাখবা যে ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি এর অ্যাবজর্পশন
increased in the presence of calcium. এই ক্যালসিয়াম থাকলে কিন্তু আবার কিন্তু আবার ভিটামিন ডি এর অ্যাবজর্পশনটা ইনক্রিজ করে। ঠিক আছে, অর্থাৎ তোমরা এইগুলো একটু ভালো মতো খেয়াল করবা যে কোনটার উপস্থিতিতে কোনটার মানে অ্যাবজর্পশনটা ইনক্রিজ হয়, কোনটার অ্যাবজর্পশনটা ডিক্রিজ হয়, এগুলো একটু ভালো মতো খেয়াল করবা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগস। ঠিক আছে, এটা কিন্তু রিটেনের কোশ্চেন। এবার আসো আমাদের ফ্যাক্টর রিলেটেড টু দ্য অ্যাবজর্পটিভ মিডিয়া। ঠিক আছে, ফ্যাক্টরস related to absorptive media। ঠিক আছে, দেখে আমাদের অ্যাবজর্পটিভ মিডিয়ার সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে প্রথমেই কি অ্যাবজর্পটিভ মিডিয়ার কোন ফ্যাক্টরটা ড্রাগ অ্যাবজর্পশনকে এফেক্ট করে, সেটা হলো অ্যাবজর্পটিভ মিডিয়ার পিএইচ। অ্যাবজর্পটিভ মিডিয়ার পিএইচ অফ পিএইচ অফ অ্যাবজর্পটিভ মিডিয়া। ঠিক আছে, অ্যাবজর্পটিভ মিডিয়ার পিএইচ। এখন অ্যাবজর্পটিভ মিডিয়ার পিএইচটা কিরকম ভাবে এফেক্ট করে এটা একটু ভালো করে মাথায় রাখো। তোমরা আমি একটা প্রিন্সিপাল সবসময় মাথায় রাখতাম যে দেখো, সেম ড্রাগ সেম মিডিয়া মোর অ্যাবজর্পশন। এখন এই কথাটা তোমরা একটু রিলেট করতে পারো না কিনা দেখো, সেম ড্রাগ, ঠিক আছে, ধরো একটা ড্রাগ তোমার অ্যাসিডিক। ঠিক আছে, একটা অ্যাসিডিক ড্রাগ, তাহলে সেম মিডিয়া, তার মানে মিডিয়াটাও কি হবে, অ্যাসিডিক হতে হবে। যদি এই অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে থাকে তাহলে অ্যাবজর্পশন বেশি হবে। কিংবা তোমার একটা বেসিক ড্রাগ যদি একটা বেসিক মিডিয়াতে থাকে তাহলে কিন্তু মোর অ্যাবজর্পশন হবে। অন্যদিকে যদি তোমার ধরো একটা অ্যাসিডিক ড্রাগ, এটা গেল, এবার ধরো একটা অ্যাসিডিক ড্রাগ আমরা কোনো কারণে একটা বেসিক মিডিয়ায় দিয়ে দিলাম, তখন কিন্তু লেস অ্যাবজর্পশন হবে, লেস অ্যাবজর্পশন। কারণটা আমি বলতেছি। ঠিক আছে, আবার একটা বেসিক ড্রাগ যদি আমরা অ্যাসিডিক মিডিয়ার মধ্যে দিই তখন কিন্তু অ্যাবজর্পশন লেস হবে। ঠিক আছে, এই কথাগুলো ভালো মতো মাথায় ঢুকাই নাও। তাহলে দেখো কেন এটা হয়। ধরো আমাদের অ্যাসিডিক ড্রাগ, ঠিক আছে, একটা অ্যাসিডিক ড্রাগ ধরো আমাদের, এই যে অ্যাসিডিক ড্রাগ পজিটিভ আয়নযুক্ত, আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি পজিটিভ আয়নযুক্ত। তেমনি অ্যাসিডিক মিডিয়ায়, তার মানে অ্যাসিডিক মিডিয়ার পিএইচ কি পজিটিভ, এই পজিটিভ। এখন পজিটিভ যদি থাকে তাহলে তো এখানে কোনো আয়নাইজেশন হবে না, নো আয়নাইজেশন, কোনো আয়নাইজেশন হবে না। আয়নাইজেশন যদি না হয় তাহলে কি হবে, আয়নাইজেশন না হলে তোমার এটা ওয়াটার সলিউবল হবে না, তার মানে কি লিপিড সলিউবল বেশি হবে, আর লিপিড সলিউবল যত বেশি হবে অ্যাবজর্পশন তত বেশি হয়। ওকে, আবার ধরো একটা অ্যাসিডিক ড্রাগ, এটা ধরো তোমার পজিটিভ কিন্তু বেসিক যে মিডিয়া আছে সেটা হলো নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ মিলে কি হবে, আয়োনাইজেশন হবে। আয়োনাইজেশন যদি হয় তাহলে সেটা কি হয়, ওয়াটার সলিউবল বেশি হয়। ওয়াটার সলিউবল ড্রাগগুলো কি অ্যাবজর্পশন বেশি হয় নাকি কম হয়, কম হয়। ঠিক আছে, ওই জন্য এখানে লেস অ্যাবজর্পশন বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা বুঝছো। এবার আমি তোমাদের একটু এখানে লিখে দিই। তাহলে দেখো, অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া। অ্যাসিডিক মিডিয়া বলতে কি বুঝি, যে মিডিয়ার পিএইচটা লো পিএইচ। ঠিক আছে, পিএইচটা লো, যেমন স্ট্রোমাক। ঠিক আছে, যেমন স্ট্রোমাক। তাহলে ধরো আমি একটা অ্যাসিডিক ড্রাগের এখানে এক্সাম্পলও দিয়ে দিই। একটা অ্যাসিডিক ধরো অ্যাসপিরিনটা কী হবে, স্ট্রোমাকে অ্যাসপিরিন, এই অ্যাসিডিক ড্রাগ হলো তোমার অ্যাসপিরিন, আর অ্যাসিডিক এই যে মিডিয়া, এই মিডিয়া ধরো তোমার স্ট্রোমাক। ঠিক আছে, স্ট্রোমাকে গেছে, তার মানে এই ড্রাগটা যখনই, এই অ্যাসপিরিনটা যখনই তোমার স্ট্রোমাকে পৌঁছাবে তখন কি হবে, এখানে তোমার আয়োনাইজেশন হবে, আয়োনাইজেশন কিন্তু হবে না। ঠিক আছে, কারণ কি দুইটা সেম মিডিয়া, তাহলে লেস আয়োনাইজেশন, লেস আয়োনাইজেশন মানে কি, লেস ওয়াটার সলিউবল,
ঠিক আছে। লেস ওয়াটার সলিউবল মানে কি, মোর লিপিড সলিউবল, সলিউবল। আর মোর লিপিড সলিউবল মানে মোর অ্যাবজর্পশন, ঠিক আছে, মোর অ্যাবজর্পশন। ওকে, সেরকমভাবে আমরা যদি এখানে একটা এই অ্যাসিডিক ড্রাগের জায়গায় যদি তোমার একটা বেসিক ড্রাগ দিয়ে দিতাম, ঠিক আছে, অ্যাসিডিক ড্রাগের জায়গায় যদি আমরা একটা বেসিক ড্রাগ দিয়ে দিই, ধরো বেসিক ড্রাগের একটা এক্সাম্পল ধরো একটা ধরো অ্যাট্রোপাইন, ঠিক আছে, অ্যাট্রোপাইনটা আমরা ইউজ করি। তাহলে এই অ্যাট্রোপাইন একটা বেসিক ড্রাগ। এই বেসিক ড্রাগটা যদি কোনো কারণে আমাদের এই অ্যাসিডিক মিডিয়ায়, বেসিক ড্রাগটা যদি কোনো কারণে আমরা মানে একটা বেসিক মিডিয়া যেমন ইন্টেস্টাইন, তাই না, ইন্টেস্টাইনের ডিওডেনামে ধরো পিএইচ 8 থেকে 9 মতো থাকে, সেই কথাগুলো খেয়াল করো, এগুলো আমি আর লিখবো না, ঠিক আছে। তাহলে বেসিক ড্রাগ অ্যাট্রোপাইন আমরা ধরো ইন্টেস্টাইনে গেল, ইন্টেস্টাইনের পিএইচ এমনিতেও অনেক বেশি থাকে, তার মানে ওখানে বেসিক পিএইচ থাকবে, তার মানে এখানেও তোমার বেসিক ড্রাগ বেসিক পিএইচ, তার মানে তোমার লেস আয়নাইজেশন হবে। আয়নাইজেশন লেস হলে কি হবে, আয়নাইজেশন লেস হলে তোমার লেস ওয়াটার সলিউবল হলে কি হবে, মোর লিপিড সলিউবলিটি বেশি হবে, এবং মোর লিপিড সলিউবল হলে মোর অ্যাবজর্পশন হবে, ঠিক আছে। তার মানে অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া কিংবা বেসিক ড্রাগ ইন বেসিক মিডিয়া হলে এই জিনিসগুলো হয়। কিন্তু আমরা ধরো এই যে একটা অ্যাসিডিক ড্রাগ, ধরো এই অ্যাসপিরিনটাকে কি কারণ দিয়ে লিখবো, অ্যাসিডিক ড্রাগটা ইন বেসিক মিডিয়া, ঠিক আছে, বেসিক মিডিয়া মানে হাই পিএইচ। এবার আমাদের এই অ্যাসিডিক ড্রাগ কি, অ্যাসিডিক ড্রাগ ধরো আমাদের এই অ্যাসপিরিন, আর এই বেসিক মিডিয়া মানে হচ্ছে তোমার ধরো স্মল ইন্টেস্টাইনের ডিওডেনাম, ঠিক আছে। এই ডিওডেনাম যদি দিই তাহলে তোমার কি হবে, দিলে তোমার এখানে মোর আয়োনাইজেশন যত বেশি হবে তত কি হবে, মোর ওয়াটার সলিউবল বেশি হলে কি হবে, লেস লিপিড সলিউবল, এবং লিপিড সলিউবল যত বেশি হবে তত কি লিপিড সলিউবল যত কম হবে লেস লিপিড সলিউবল, তাহলে লেস অ্যাবজর্পশন। তাহলে এইটা হলো এই অ্যাবজর্পশনের খুবই বেসিক একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা একদম তোমাদের মাথায় রাখাই লাগবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের আইটেমে জিজ্ঞেস করবেই, ঠিক আছে। এগুলো মানে একটা নর্মাল স্টুডেন্ট স্যার ম্যামরা ধরে নেয় যে এগুলো জানো তোমরা, ঠিক আছে। আশা করি আমি ভালো মতো বুঝাতে পারছি, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় তোমরা একটু কমেন্টে জানাবা, ঠিক আছে, আমি আবার দরকার হলে বোঝানোর ট্রাই করবো। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা পরেরটায় যাই। তাহলে এবার আমাদের 2 নাম্বারটায় আসো। তো 2 নম্বর ফ্যাক্টর কি, অ্যাবজর্পটিভ সারফেস। তাহলে এবার আমরা সারফেসটা দেখবো, অ্যাবজর্পটিভ সারফেস। এখন দেখো আমরা আমাদের ড্রাগটা যে জায়গাটায় আমাদের অ্যাবজর্পশন হবে, ধরো এখানে আমাদের অ্যাবজর্পশন হলো, এখন অ্যাবজর্পটিভ সারফেস যত বেশি হবে আমাদের বেশি পরিমাণ ড্রাগ এখান থেকে অ্যাবজর্ব হতে পারবে না, এই যে বেশি পরিমাণ ড্রাগ এখান থেকে অ্যাবজর্ব হতে পারবে না, সারফেস যত বেশি হবে তত অ্যাবজর্পশনও তত বেশি হবে। এখন তাহলে আমরা দেখি স্টোমাকের ক্ষেত্রে কি দেখি আমরা, স্টোমাক। এখন স্টোমাকে কিন্তু আমাদের টোটাল একটা অর্গান, এটার ইগুলো মানে আমাদের যে লেয়ারগুলো থাকে, ওয়ালটা কিন্তু একদম তোমার স্ট্রেট, ঠিক আছে। এর ভিতরে কিন্তু কোনো তোমার মাইক্রোভিলাই বা কোনো ধরনের ব্রাশ বর্ডার কিছুই নেই, ঠিক আছে, জাস্ট স্ট্রেট একটা অর্গান। তাহলে এইখানে কিন্তু সারফেস এরিয়া খুবই কম, ঠিক আছে, স্টোমাকে লেস সারফেস এরিয়া। আমি কিন্তু তোমরা একদম পরীক্ষা যেভাবে লিখবা সেইভাবেই কিন্তু সব লিখে দিচ্ছি, ঠিক আছে। সারফেস এরিয়া আর লেস, তাহলে সারফেস এরিয়া যত লেস হবে অ্যাবজর্পশনও তত লেস হবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে ইন্টেস্টাইনের কথা চিন্তা করি, তাহলে ইন্টেস্টাইনে কিন্তু তোমার সারফেস এরিয়া মানে অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। তাহলে মোর সারফেস এরিয়া, ইন্টেস্টাইনে মোর সারফেস এরিয়া, আর সারফেস এরিয়া যত বেশি হবে
মোর অ্যাবজর্পশন। এখন স্যার ম্যামরা জিজ্ঞেস করতেই পারে যে ইন্টেস্টাইনের সারফেস এরিয়াটা এত বেশি কেন, কেন বেশি বললাম, ঠিক আছে? কারণ কি, কারণ ম্যাম এইখানে ডিউ টু প্রেজেন্স অফ ব্রাশ বর্ডার কন্টেইনিং, কি কন্টেইন করে, মাইক্রোভিলাই, ঠিক আছে, মাইক্রোভিলাই। আমাকে এই কোশ্চেনটা আইটেমে জিজ্ঞেস করছিল ম্যাম, ঠিক আছে, এই কোশ্চেনটা আইটেমে জিজ্ঞেস করছিল আমাকে। আচ্ছা, তাহলে এটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? স্টোমাকে অ্যাবজর্পশন হলে সেটার অ্যাবজর্পশন রেটটা কেমন হবে, এবং ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হলে সেই অ্যাবজর্পশন রেটটা কেমন হবে, এটা জানবা, ঠিক আছে? এরপর আসো আমাদের থার্ড, 3 নম্বর ফ্যাক্টরটা কি হবে, ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই, ঠিক আছে? এখন আমাদের ব্লাড সাপ্লাই বা ভাস্কুলারিটি, ভাস্কুলারিটি এটা আমি তোমাদের পড়াচ্ছি লিপিন কট থেকে, ঠিক আছে? লিপিন কট থেকে। ক্যাটজাংয়ে এটা তো ভালোভাবে নেই, আর ক্যাটজাং আসলে পড়ে বোঝা যায় না কিছু, ঠিক আছে? আমিও কিনে রাখছিলাম, বাট প্রথম 2 দিন একটু দেখছিলাম, বাট এখান থেকে আসলে পড়া যায় না, আমাদের লেভেলের জন্য বইটা না। বইটা আসলে পোস্ট গ্রাজুয়েশনের লেভেলের, পোস্ট গ্রাজুয়েশনেরও উপরে লেভেলের বই, ঠিক আছে, ক্যাটজাং। কিন্তু আমাদের লেভেলে এটা আসলে পড়া উচিতই না, ঠিক আছে? আমি বলবো উচিতই না, স্যার ম্যামরাও কখনো এটা তোমাদের রেফার করে না। আমি আমার যখন আমি 4th ইয়ার ছিলাম তখন আমি একটা বই পড়তাম, উদয় কুমার স্যারের বইটা পড়তাম, সরি উদয় কুমার ম্যামের বইটা পড়তাম, আর পড়তাম আমাদের বেনেট অ্যান্ড ব্রাউন একটা বই আছে, ঠিক আছে, বেনেট অ্যান্ড ব্রাউন। এই বেনেট অ্যান্ড ব্রাউন বইটা তোমরা পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা পড়ছি লিপিন কোড থেকে পড়ছি, ঠিক আছে? আমি লিপিন কোডও পড়তাম, লিপিন কোড অনেক সুন্দর বই, ঠিক আছে? কিন্তু কিছু কিছু কনসেপ্ট মানে ওরা এত মানে অন্য দিক থেকে লিখছে যে এগুলো আমাদের জন্য না আসলে, ঠিক আছে? অতএব আমি যে যে টপিকগুলো যেখান থেকে বলি তোমরা ওইখান থেকে একটু পড়লে ভালো রিলেট করতে পারবা লেকচারের সাথে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা লিপিন কোড থেকে একটু পড়তে পারো, ওকে? আচ্ছা, তাহলে দেখো ব্লাড সাপ্লাই অ্যান্ড ভাস্কুলারিটি। ব্লাড সাপ্লাইটা কি হয়, দেখো ইন্টেস্টাইনের কথা যদি চিন্তা করি, এবার আমরা স্টোমাক আর ইন্টেস্টাইনের কথা চিন্তা করবো। ইন্টেস্টাইন আমরা জানি অনেক পেঁচানো পেঁচানো একটা বিশাল বড় একটা অর্গান, তাই না? ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন বিশাল বড় একটা অর্গান, তাহলে এত বড় অর্গানের ব্লাড সাপ্লাই তো অনেক বেশি হবে, তাই না? প্রচুর পরিমাণের ব্লাড সাপ্লাই থাকে, যেহেতু এর প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকে তার মানে কিন্তু এখানে অ্যাবজর্পশনটাও বেশি হবে, ঠিক আছে? মানে এত ব্লাড সাপ্লাই, এত অ্যানাস্টোমোসিস থাকে এই যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে, যে এখান থেকে প্রচুর পরিমাণে অ্যাবজর্পশন হতে পারে। তাহলে আমরা বলতে পারি ইন্টেস্টাইনে কি হয়, ইন্টেস্টাইনে আমাদের ইন্টেস্টাইন রিসিভ মাচ মোর ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো, ঠিক আছে? মাচ মোর ব্লাড ফ্লো, তাহলে যদি ব্লাড ফ্লো যদি বেশি হয় তাহলে তোমার কি হবে, মোর অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন। এবং স্টোমাকে কি হয়, স্টোমাকে কি হয়, স্টোমাকে কিন্তু ব্লাড সাপ্লাইটা রিলেটিভলি কম থাকে, ঠিক আছে? লেস ব্লাড ফ্লো জন্য তোমার লেস অ্যাবজর্পশন, কারণ অ্যাবজর্পশন তো আলটিমেট অফ দ্য সিস্টেমিক সার্কুলেশন, তার ব্লাডেই হতে হবে, তাই না? তার মানে তো আমাদের যেখানে ব্লাড সাপ্লাই বেশি, সেখানে ব্লাড ফ্লো বেশি, সেখানে আমাদের অবভিয়াসলি এটাও বেশি হবে, অ্যাবজর্পশনটাও বেশি হবে, ওকে? আচ্ছা, আচ্ছা, এরপর তোমরা দেখো, এরপর আমাদের একটা এখানে আমি ছোট একটা কথা বলে রেখে, দেখো যখন শক হয়, তাই না? যখন শক হয়, শক, শকটা তোমরা কতটুকু কি পড়ছো আমি জানি না, তবে আমি একটু বলি। যখন শক হয় তখন কিন্তু ব্লাড ফ্লো মানে আমাদের যে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কিন্তু অনেক কমে যায়। ব্লাড প্রেশার যদি কমে যায় তখন কি হবে, ব্লাড প্রেশার কমে গেলে তোমার ব্লাড ফ্লোটাও কমে যাবে, তাই না? ব্লাড ফ্লো কমে যাবে। এখন শকের সময় যদি ব্লাড ফ্লো কমে যায় তখন কিন্তু আমরা যদি অনলি সাবকিউটেনিয়াস টিস্যুতে কোনো মানে
সাবকিউটেনিয়াস টিস্যুতে যদি কোনো ড্রাগ ইনসার্ট করি, ঠিক আছে, কোনো ড্রাগ অ্যাডমিনিস্টার করি, তাহলে কিন্তু সেই ড্রাগের কিন্তু অ্যাবজর্পশন রেট ভালো হয় না। কারণ কি, আমাদের সাবকিউটেনিয়াস টিস্যুতে তো এমনিতেও ব্লাড সাপ্লাই একটু কম থাকে, তাই না? আরও যদি শক হয় তাহলে তো ব্লাড ফ্লো একদমই কমে যায়। অতএব ওই সময় যদি আমরা ড্রাগ অ্যাডমিনিস্টার করি তাহলে কিন্তু তোমার এটা অ্যাবজর্পশনটা অনেক কম হয়। ওই জন্য শকের ক্ষেত্রে যতগুলো ড্রাগ দেওয়া হয় সব কিন্তু তোমার ইন্টারভেনাসলি দেওয়া হয়, এক্সেপ্ট অ্যাড্রেনালিনটা দেওয়া হয় ইন্ট্রামাসকুলারলি, ঠিক আছে, ইন্টারমাসকুলার রুটে দেওয়া হয়। আর আদারওয়াইজ সব ড্রাগ তোমার ইন্টারভেনাসলি দেওয়া হয়, সাবকিউটেনিয়াসে কোনো ড্রাগ দেওয়া হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা যদিও এর সাথে খুব বেশি রিলেটেড না, তারপরেও লিপিন কোটে ছিল, ওই জন্য আমি একটু বলে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের লাস্ট যে ফ্যাক্টরটা সেটা কি, সেটা হলো যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশন 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 এখন তোমরা ডায়রিয়ার ডিজিজের নাম শুনছো, ডায়রিয়ার ডিজিজের নাম শুনছো। এই ডায়রিয়ার ডিজিজে কি হয়? ডায়রিয়ার ডিজিজে প্রচুর পরিমাণের স্টুল পাস হয়, তাই না? স্টুল পাস হয় কেন? কারণ কি, এই সময় আমাদের গাট মোটিলিটি ইনক্রিজ করে। ইনক্রিজ গাট মোটিলিটি। গাট মোটিলিটি মানে আমাদের গাটের যে পেরিস্টালসিস প্রক্রিয়াটা, সেই পেরিস্টালসিসটা অনেক বেশি হয়। পেরিস্টালসিসটা যখন বেশি হয় তখন তোমার একটা ড্রাগ ধরো তোমার আসলো, তখন কিন্তু গাটের মোটিলিটি অনেক বেশি, পেরিস্টালসিস অনেক বেশি আছে, তখন কি ড্রাগটা তোমার ওই জায়গাটা অ্যাবজর্পশন হওয়ার জন্য ওই জায়গাটা কি থাকতে পারবে? থাকতে পারবে। ওই ড্রাগটা কিন্তু সরাসরি ওই কন্ট্রাক্টাইল মুভমেন্টের সাথে তোমার পাস হয়ে যাবে, ঠিক আছে। যখন গাট মোটিলিটি যদি বেশি হয় তখন কি হয়, কন্ট্যাক্ট টাইম ড্রাগের সাথে আমাদের যে এই ব্লাড ভেসেলের যে কন্ট্রাকশন আছে, সেই কন্ট্যাক্ট টাইমটা আছে, সেই কন্ট্যাক্ট টাইমটা অনেক কমে যায়, ঠিক আছে। তাহলে এই কন্ট্যাক্ট টাইম অনেক কমে যায়। কন্ট্যাক্ট টাইম যদি কমে যায় তাহলে অবভিয়াসলি তোমার অ্যাবজর্পশনও কমে যাবে। ডিক্রিজ অ্যাবজর্পশন। আর একটা আছে, মানে ডিজিজ আছে, সেটাকে আমরা বলি ম্যাল অ্যাবজর্পশন বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম, সাধারণত সংক্ষেপে আইবিএস বলে, ঠিক আছে। আইবিএস অথবা ম্যাল অ্যাবজর্পশন, এগুলো প্যাথোলজিতে পড়বা, যখন জিআইটি পড়বা, সিস্টেমিক প্যাথোলজি যখন পড়বা তখন এটা পড়বা, ঠিক আছে। ইরিটেবল বাউল ডিজিজ অথবা ম্যাল অ্যাবজর্পশনে অবভিয়াসলি ম্যাল অ্যাবজর্পশন, তাহলে অ্যাবজর্পশন কমে যাবে, তাই না? এটা বিভিন্ন কারণে হতে পারে, টপিক্যাল স্পুরের কারণে হতে পারে, এছাড়া আরও অনেক কজ আছে, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাল অ্যাবজর্পশনে কী হবে? তাহলে ড্রাগের অ্যাবজর্পশন অলওয়েজ কম থাকবে, ওকে। তাহলে এই হলো আমাদের অ্যাবজর্পশনকে মডিফাই করে এরকম ফ্যাক্টরগুলো, ঠিক আছে। এই সবগুলো ফ্যাক্টর কিন্তু এগুলো তোমাদের মানে রিটেনের জন্য খুবই পেইড একটা কোশ্চেন। এই অ্যাবজর্পশনের কোশ্চেন আসলে এই ফ্যাক্টরগুলোই মেইনলি আসে, ঠিক আছে। ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। প্রত্যেকটা আমি যেভাবে পড়াইলাম এইভাবেই পড়া ট্রাই করবে, প্রত্যেকটা ভালোভাবে দেখবা।